জানি না রমেন বাবু খাজনা আদায় করে ফিরে এলো কিনা। না না, যেমন করে রমেন বাবুকে বলতে হবে ওই প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আসতে হবে। আমি আদায় করতে গিয়েছিলাম। আসুন নাই মশাই, আসুন। আগে বলুন নাই মশাই, সংবাদ কি? আর সংবাদ অশুভ। প্রত্যেকটা গরিব মানুষ বলছে আমরা খাজনা দিতে পারবো না। তাই বলে কি হয়? তারা যদি খাজনা না দেয়, আমার যে বকেয়া টাকা ঋণ হয়েছে ব্রিটিশ সরকারের কাছে, সেই টাকা জমা না দিলে আমার জমিদার স্টেট বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তো আপনার মুখ থেকে সেইটাই শুনতে চাইছি। তাই আপনি যান। আপনি যদি আমাকে অনুমতি দেন, ওই বেটা চাষারা খাজনা দেবে কি? ওর বাপ সদ্য খাজনা দেবে। আমি পারি না, এমন অসাধ্য কাজ কিছু নেই। তাই বলে আপনি জোর করে খাজনা নিয়ে আসবেন, এ তো হতে পারে না। কোন গরিব মানুষ চোখের জলে বুক ভাসাবে আর আমরা খাজনা টাকা নিয়ে আসবো, তা হয় না। তাদের বুঝিয়ে বলতে হবে যে তোমরা না খাজনা দিলে আমাদের চলবে কি করে। সেই ভেবে চিন্তে আপনি তাদের কাছে খাজনা আদায় করে নিয়ে আসবেন। ও তাহলে জোরও করা হবে না, খাজনা না দিলে কিছু বলাও হবে না। শুনুন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তাহলে ওই বেটারা না দিতেই থাকবে, কিন্তু ওদেরকে যদি চাপ না দেওয়া হয় জীবনে ওরা খাজনা দেবে না। কথাটা আপনি বন্ধ বলেননি। যদি জোর না করা হয় তাহলে তারা খাজনা দেবে না, তাই না? বেশ, তাহলে যান যান রমেন বাবু, যান। আপনি আমার রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত প্রজার বাড়ি ঘরদর গিয়ে বলবেন তাদের খাজনা দিতেই হবে, আর খাজনা যদি না দেয় তাদের জোর করে তুলে নিয়ে সেখানে শাস্তি দেওয়া হবে। তাহলে তাই হবে। আপনার অনুমতি যখন পেলাম, 3 মাসের মধ্যে আপনার বকেয়া খাজনা সব আদায় করে দেব। হ্যাঁ, তবেই আমার নাম রমেন চক্রবর্তী। রমেন বাবু দাঁড়ান। আপনি প্রজাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আপনি তো নিশ্চয়ই জানেন জীবনে বিবাহ করলাম না। তার কারণ আমি একটা কথা সবসময় মনে করি যে নারী হচ্ছে ভোগের সামগ্রী, ভোগ বিলাসে পাত্রী। তারা কখনো ভগবতী হতে পারে না, ঘরের লক্ষ্মীও হতে পারে না। তাই আপনি যখন যাবেন, কারো বাড়িতে যদি সুন্দর গোলাপ ফুল ফুটে থাকে, সেই ফুলটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা আমি জানি না, আমি আপনাকে চিনি না, আপনার চরিত্র আমি জানি না। আমি যখন আছি আপনার নিত্য নতুন আমি গোলাপ ফুল এনে হাজির করে দেব। কিন্তু আমার চরিত্র আপনি জানলেন কিভাবে? এই যা, আমি এতদিন কাজ করছি তা আমি জানি না। আমি যাব আর আপনার জন্য ব্যবস্থা করে নাই মশাই, রমেন বাবু গেছে খাজনা আদায় করতে। আমি দেখবো প্রজারা খাজনা দেয় কিনা। ওরা আমার সঙ্গে ছল চাতুরি করছে। ওরা মনে মনে ভাবছে খাজনা না দিলে হয়তো রাজ্যে বসবাস করা যাবে, কিন্তু না, এ আমি কখনো সহ্য করবো না। তাই নায়েব মশাইকে যখন পাঠিয়েছি তখন খাজনা আদায় করতেই হবে। আর যার বাড়িতে গোলাপ ফুল ফুটে থাকবে সেই ফুলটা তুলে নিয়ে আবার বাগান বাড়িতে সাজিয়ে রাখবে। আজ দেখতে দেখতে আমার একমাত্র আদরের মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। আরে দুঃখীরাম, 3 মাস ঘুরে গেলাম তোর বাড়ি থেকে। দুঃখীরাম বলুন। শালা তোকে তো জগ খাই ধরেছে রে, তুই তার বাঁচবি না মনে হচ্ছে। কি করবো বলুন? হ্যাঁ, সবসময় মনের মধ্যে বড় দুশ্চিন্তা। কি দুশ্চিন্তা? আমার একমাত্র আদরের মেয়ে, হ্যাঁ। মামরা মেয়ে, তাকে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পারি না। খেতে দিতে পারছি না, না কি করছি সেটা আমাদের দেখা দরকার নাই। তা আমাদের এই যে 3 মাসে খাজনা বাকি আছে, ওই যে খাজনাটা দিবি কি না? রমেনবাবু, আপনি তো জানেন যে পরপর 3 বছর জমিতে কোনো ফসল ফলেনি অনাবৃষ্টির জন্য। তো আপনার খাজনার টাকা আমি কেমন করে দেবো বলুন? আরে হারামজাদা, খাজনা না দিলে জমিদার স্টেট চলবে কি করে? দেখুন, আমরা গরিব মানুষ, একটু তুই তো বলে দিই খালাস, কিন্তু ইংরেজরা আমাদেরকে ছাড়বে? বল খাজনা দিবি কিনা? বিশ্বাস করুন, আমার একমাত্র মেয়েকে আমি দুপুটো খেতে দিতে পারছি না। হারামজাদা, কি বলছেন? খাজনা দিবি কিনা বল। আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। একটা টাকা কেমন করে?
মারবেন না নায়েব মশাই। নায়েব মশাই, আমার বাবা কি এমন দোষ করেছে এইভাবে আপনি চামড়ার চাবুকের আঘাত করছেন? তোমার বাবা আমাদের খাজনার টাকা দেয়নি। আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, প্রত্যেকদিন ঘুরিয়ে ঘুরিয়ে খাজনার টাকা যখন দেয়নি, আপনি মারবেন না নায়েব মশাই। খাজনার টাকা না দিলে ওকে আমি টানতে টানতে। নায়েব মশাই, ছেড়ে দিন আমার বাবাকে। তোমার বাবাকে ছেড়ে দেবো? আমরা গরিব মানুষ, পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে চাষিরা মাঠে কোনো ফসল ফলাতে পারেনি। আমরা নিজেরাই তো দিনান্তে দুমুঠো খেতে পাই না, তাহলে আমার বাবা আপনাকে কেমন করে খাজনা দেবে বলুন? ও কথা আমাকে শুনিয়ে তো লাভ হবে না। আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনি আমাদের 1 সপ্তাহখানি সময় দিন। 1 সপ্তাহ? হ্যাঁ। এক সপ্তাহ পর টাকা দেবে তো? চেষ্টা করব। হারামজাদা, তোর দেওয়ার ক্ষমতা নেই। তোর মেয়েটা যেমন সরল মনে বললো আমাদের টাকা আছে, 1 সপ্তাহ পর দিয়ে দেবো, আর তুই শালা টাকা থাকতে দেবো না বলছে। শুধু তোমার খাতিরে, তোমার খাতিরে তোমার বাবাটাকে আজ বাঁচিয়ে দিয়ে গেলাম। 1 সপ্তাহ পর যদি টাকা না পায়, তোমার বাপের চামড়া তো যাবেই, আর এই ভিটে মাটি সব চাঁটি করে এ এলাকা ছাড়া করে। বাবা। রাজশ্রী, বলো বাবা। আরে আমি তোর মুখে দুবেলা দুমুঠো অন্ন দিতে তুলে দিতে পারি না, তুই 1 সপ্তাহ সময় ওই রমেন বাবুর কাছ থেকে নিয়ে নিলি। আমি যদি 1 সপ্তাহ সময় না চেয়ে নিতাম, রাজশ্রী, তাহলে ওই শয়তানটা যে তোমাকে মারতে মারতে মেরে ফেলতো বাবা। আমি তোমার সমস্ত মেয়ে, আমার চোখের সামনে তোমাকে এইভাবে চাবুকের আঘাত করবে, আমি তা কেমন করে নীরবে দাঁড়িয়ে দেখবো বাবা? আমি যে সইতে পারবো না বাবা, আমি যে সইতে পারবো না। আপাতত ওই শয়তানের হাত থেকে তোমায় রক্ষা করেছি। 1 সপ্তাহ কেটে যাক, তারপর নিয়তি যা করে তা আমরা মাথা পেতে গ্রহণ করব। আপাতত তুমি রক্ষা পেয়েছো, চলো তুমি ভেতরে চলো বাবা। আমি তোমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। যদি কিছু খাবার না থাকে, অন্তত 1 গ্লাস জল আমি তোমার হাতে তুলে দেব। চলো বাবা। আমি বুঝতে পেরেছি জমিদার বাবু, আপনাকে আমি আমার মনে দেবতার আসরে বসিয়েছিলাম। আপনারা জমিদার, আপনারা হচ্ছেন গরিব মানুষের রক্ষক, কিন্তু সেই চিন্তাধারা আমার ভুল ছিল। আমি বুঝতে পারিনি যাকে দেবতা ভেবে যার পায়ে আমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিলাম সে দেবতা নয়, সে হচ্ছে একটা পাথর মূর্তি। আরে পাথরে মাথা ঢুকলে মাথা থেকে রক্ত ঝরে, আরে পাথরের হৃদয় কোনদিন গলে না, কোনদিন গলে না। শয়তানি আমাকে বললে গেল আমি নাকি পাথর মূর্তি? আরে তোরা গরিব, তোরা গরিবের মধ্যে জন্ম নিয়েছিস পৃথিবীর বুকে, তোরা শুধু এই বড় লোকদের ভোগের সামগ্রী হয়ে থাকবি, তারপর তোদের আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো, সারা জীবন পথে পথে খেতে ফেলাবি। না না, আর দেরি নয়, রমেন বাবু বাইরে আমাকে করছে, ওকে পাঠিয়ে দেবো খাজনা আদায় করার জন্য। যদি কোনো শয়তান জমিদার সুজয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। এই তো সাহেব মধুপুর গ্রাম, এই গ্রামে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। ওই জমিদার বাবু অত্যাচার করে আমার ছোট বোনটাকে এই সুন্দর বুক থেকে সরিয়ে দিয়েছে। সেদিন থেকে আমি এই গ্রাম ছেড়েছিলাম প্রতিশোধ নেব বলে। এখনো পর্যন্ত প্রতিশোধের আগুনটা আমার বুকে দাও দাও করে জ্বলছে। যতদিন
যতদিন ওই জমিদার বাবুর কাছে আমি প্রতিশোধ না নিতে পারবো ততদিন আমার এই বোনের প্রতিশোধের আগুনটা নিমবে না। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। অনেক চেনা অনেক জানা হো, অনেক চেনা অনেক জানা তোমাদের মাঝেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। জঙ্গলে কে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছেন, চলে যাচ্ছে নদীর কিনারা দিকে। কে তুমি, কে তুমি? বাবা ঠাকুর, হে তুমি কি নিষ্ঠুর নিয়তি আমার কপালে লিখেছ ঠাকুর, আমি যা সইতে পারছি না। কি ছবি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা,
বলে দাও পরমে যদি তুমি থাকো বিধাতা, যদি তুমি থাকো বিধাতা, যদি তুমি থাকো বিধাতা, আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা। যদি তুমি থাকো বিধাতা, যদি তুমি থাকো বিধাতা, যদি তুমি থাকো বিধাতা, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। এই পৃথিবীর বুকে আর আমি বেঁচে থাকতে চাই না। ওই দূরে নদীর জল কুলু কুলু করে বয়ে যায়, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই পাপ আত্মাকে আমি বিসর্জন দিতে চাই। কেন কেন তোমার এই সুন্দর জীবনটা ওই নদীর জলে তুমি বিসর্জন দিতে যাচ্ছ? কি হয়েছে তোমার, এমন কি দুঃখ? আমি রে হতভাগিনী নারী, এই পৃথিবীর বুকে আজ আমি কলঙ্কিত হয়েছি। আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে, তাই এই পৃথিবীর বুকে আর আমি বেঁচে থাকতে চাই না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই পাপ আত্মাকে আমি বিসর্জন দিতে চাই। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? জানি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবু আমার মতো কলঙ্কিনী দ্বিচারিণী মেয়ের এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে তোমার অধিকার কেড়ে নিয়েছে? কেন তুমি পাঁচটা মানুষের মতো বাঁচতে পারবে না? কে অধিকার কেড়ে নিয়েছে তোমায়? আমি এক গরিব ঘরে জন্ম নিয়েছি, এক গরিব চাচির মেয়ে। জমিদার বাবুর খাজনা আমার বাবা দিতে পারেনি বলে জমিদার মশাই তার নায়েবকে দিয়ে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল কুকুরের মতো তার জমিদার বাড়ির বাগান বাড়িতে। আর সেইখানে নিয়ে গিয়ে আমার নারী ধর্মের সব কিছু কি বলছিস তুই? ওই জমিদার বাবু তোর মতন কত মেয়ের জীবন সে নষ্ট করে দিলে। আর বাঁচবো না। ওরে তোকে দেখে এই নদী ধারে আমার ছোট বোনের কথা মনে পড়তে যাচ্ছে।
ওরে বোন, তোর মতন আমার একটা ছোট্ট বোন ছিল, ওই জমিদার বাবু তার সতীত্ব নিয়ে চিরদিনের মতো এই সুন্দর পৃথিবী থেকে আমার বোনটাকে সরিয়ে দিয়েছে রে। আজ তোকে দেখছি আর আমার সেই ছোট্ট বোনের কথাটা মনে পড়ছে, তাকে একদিন আমি বাঁচাতে পারিনি বোন। আজ আজ আমি তোকে কেমন করে মরতে দিই? ওরে ওরে, কেউ যদি তোকে জায়গা না দেয়, তোর এই বড় দাদা জায়গা দেবে। ওরে পারবি না তুই আমায় দাদা বলে ডাকতে? আমার বুকে যে আগুনটা নিচ্ছে, নিভিয়ে দিতে দাদা বলে ডাক না রে বোন, একটি ভাই আমার দাদা বলে ডাক। তুমি এক আগন্তুক এসে আমার জীবনটা রক্ষা করেছো, আর আমাকে ছোট্ট বোন বলে সম্বোধন করেছো। কি মহৎ তোমার হৃদয়! আমি তোমাকে নিশ্চয়ই দাদা বলে ডাক। বল না একটি বার দাদা বলে আমার বুকের আগুনটা নিভিয়ে দে না। দাদা বোন, দাদা বোন, দাদা চল বোন, মরে গেলে জীবনে সব শেষ হয়ে যাবে, তোর পাওনাটাকে বেঁচে থেকে আদায় করে নিতে হবে। তাই চল বোন, আমি তোকে নিয়ে যাবো তোর বাবার কাছে, তোর বাবার কোলে আমি ফিরে দেবো। জানি না ভগবান, জানি না ওই নাই মশাই আমার একমাত্র মেয়েকে টানতে টানতে নিয়ে গেছে জমিদার বাবুর বাগান বাড়িতে। আমার মেয়ের যে কি পরিণাম, আজ মেয়েটা আমার কেমন আছে জানি না। বাবা আমার মেয়ের কণ্ঠস্বর, বাবা সে যেন আমাকে বাবা বাবা বলে ডাকছে। বাবা রাজশ্রী, 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 তুই তুই আমাকে আর স্পর্শ করবি না মা। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। তুমি আমাকে আর স্পর্শ করো না বাবা, তুমি আমাকে আর স্পর্শ করো না। ওগো বাবা, যাকে তুমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার সেই ছোট্ট রাজশ্রী যে আর পবিত্র নেই বাবা। রাজশ্রী, তোমার এই ছোট্ট রাজশ্রী যে আজ দোলে পিষে শেষ হয়ে গেছে বাবা, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি কেন 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 তুই এই বাড়িতে ফিরে এলি? পারলি না, পারলি না ওই কলঙ্কিত মুখটা নিয়ে তোর বাবার সামনে আসতে? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা শেষ করে দিলি না? পারলি বাবা তুমি তোমার এই আদরের মেয়েকে এমন করে ধিক্কার দিতে? ওগো বাবা, যদি এই পৃথিবীর বুক ছেড়ে চলে যায়, আমি ছাড়া তো তোমার কেউ নেই বাবা। কে দেখবে তোমার সুখে দুঃখে? তোমার অনাহারে কে তোমার মুখে এক মুঠো ভাত তুলে দেবে বলো? আমাকে এই সমাজের বুকে বাস করতে হবে, আর তোর মতো কলঙ্কিত মেয়ে যদি আমার বাড়িতে থাকে, তাহলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সমাজ, 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 কাকে সমাজ বলছেন কাকা বাবু? তুমি কে বাবা? সমাজ এই গরিবের তামাশা হাসি মুখে দেখতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে, প্রতিবাদ করতে পারছে না, তাকে আপনি বলছেন সমাজ? কিন্তু কাকা বাবু, এই রাজেশ্বরীকে আপনি ছোট থেকে তিলে তিলে মানুষ করেছেন, লালন পালন করে। করেছি বাবা। রাজেশ্বরী তো পাপ করেনি, পাপ করেছে ওই জমিদার বাবু। তাহলে জমিদারের বাবু পাপের সাজা কেন এই রাজেশ্বরী পাবে? কাকা বাবু আমায় চিনতে পারছে না কাকা বাবু? না বাবা। আমার নাম সুরজ। সুরজ? হ্যাঁ কাকা বাবু, এই গ্রামে একদিন আমি মানুষ হয়েছি। আমার বোন ছিল ছোট্ট বোন, ওই জমিদার বাবু আমার ছোট্ট বোনটাকে গ্যারাজ করেছে, তাকে এই সুন্দর বুক থেকে সরিয়ে দিয়েছে। আজকে রাজেশ্বরী যাচ্ছিল ওই নদীর জলে ডুবে মরতে, আমি বাঁচিয়ে এনেছি। কাকা বাবু, কেন কেন ওই জমিদার বাবুর পাপের ফল রাজেশ্বরীকে ভোগ করতে হবে? কেন তাড়িয়ে দিয়েছেন কাকা বাবু? প্রতিশোধটা পাওনাটা নিজেকে আদায় করে নিতে হবে, কেউ আদায় করে দেবে না কাকা বাবু। তাই আপনাদের পাশে যদি কেউ না থাকেন,
এই গরিব ছেলে সুরজ আপনাদের পাশে থাকবে। আপদে বিপদে যখন দরকার পড়বে আমাকে ডাকবেন। এই সমাজে বুকে কেউ যদি জায়গা না দেয়, এই সুরজ জায়গা দেবে। ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। আমার বয়স হয়েছে, আজ তুমি আমার ছেলের বয়সী হয়েও আমার জ্ঞান চক্ষু তুমি ফিরিয়ে দিলে। আমার একমাত্র মেয়ে আজ কলঙ্কিনী বলে তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু না, আর আমি তাকে তাড়িয়ে দেবো না। চল মা চল, এই সমাজের বুকে তোর কলঙ্কিত মুখ নিয়ে আর তোকে থাকতে হবে না। চল, আমার ঘরে থাকবে, আমার বোন আমার ঘরে থাকবে। কাকা বাবু আপনিও চলুন আমার সঙ্গে, দেখি এই সমাজ আপনাদের উপর কি করতে পারে। তাই হবে। ঠিক এইভাবে কেটে গেল একটি বছর। এক বছরের মধ্যে রাজশ্রী গর্ভে এলো সন্তান। সেই সন্তান ভূমিষ্ঠ হলো মাটির পৃথিবীতে। তারপরের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি, এক বছর পরের ঘটনা। বাবা, বাবা গো, কোথায় গেলে তুমি? এই তো আমি। বাবা, এইভাবে যে আর দিনের পর দিন রাতের পর রাত পথ চলতে পারছি না, বড় খিদে পেয়েছে বাবা। রাজশ্রী, তুমি একটু আমায় খাবার জোগাড় করে দাও না গো বাবা। হ্যাঁ মা, হ্যাঁ মা রে, আমরা আজ তোকে ওই সমাজের বুক থেকে লুকিয়ে অনেক দূরে চলে এসেছি। এখানে খাবার, হ্যাঁ হ্যাঁ, তুই ওই তোর সন্তানকে নিয়ে এই গাছের নিচে একটু বিশ্রাম কর। আমি যেমন করে হোক কারো দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করে অন্তত তোর সন্তানের মুখ চেয়ে তোর মুখে দুটো খাবার আমি তুলে দেবো রে মা। তুই তাহলে আর দেরি করো না বাবা, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু এই গাছের নিচে তোমার দাদু ভাইকে নিয়ে আমি একটু অপেক্ষা করি। না, আমরা একমাত্র মেয়েকে যদি বাঁচাতে হয় তাহলে তার সন্তানকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। জানি না ভগবান আমি কি পাপ করেছিলাম, তাই আজ নিজের দাদু ভাইকে নিজের মেয়ের কোল থেকে আমাকে আজ চুরি করে নিয়ে যেতে হবে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমার একমাত্র মা হারা মেয়েকে যদি আমাকে বাঁচাতে হয়, আজ আমাকে এই রাস্তায় নিতে হবে। খোকা, অনেক দেরি হয়ে গেল। তোর দাদু ভাই আমাদের জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। চল তুই আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি। একই আমার খোকা কোথায় গেল? আমার বুকের পানি কোথায় গেল? আমার খোকাকে খুঁজে পাচ্ছি না কেন? আমার বুকের পানিকে খুঁজে পাচ্ছি না কেন? খোকা, 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 আমার বুকের পানি কোথায় গেল? আমার খোকা কোথায় গেল? কে নিয়ে গেল আমার বুকের মানিককে? খোকা, বাবা, খোকা ফিরে আয় বাবা, আমার বুকের মানিক আমার বুকে ফিরে আয় খোকা। ফিরে আয় বাবা। খুকুনি সোনা যদি আয় রে
খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে মায়ের বুক শূন্য করে মায়ের বুক শূন্য করে লুকালি আয় রে আয় রে ফিরে খোকা ফিরে মায়ের বুক শূন্য করে মায়ের বুক শূন্য করে লুকালি কোথায় আয় রে ফিরে আয় রে ফিরে আমার বুকের মালিক পাকা ঠোঁটে দিয়ে চুমা কেবল রে কখন ঘুমা পাকা ঠোঁটে দিয়ে চুমা কেবল রে কখন ঘুমা আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে হয়তো আমার বুকের বাণী তার ছোট্ট দুটি হাত মেরে মা মা বলে আমায় ডাকছে না না খোকা না তোর এই হতভাগিনী মাকে ছেড়ে চলে যাস না ফিরে আয় বাবা খোকা খোকা দাদু ভাই তুমি যে একটা দুধের সন্তান আজ তোমাকে নিয়ে আমি কোথায় যাব আমি যে এক অন্যহারা তাই তো এই হচ্ছে সেই জমিদার বাবুর রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরে তোমাকে আজ আমি রেখে দিয়ে যাব জানি না ভগবান যদি থাকে তো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে তোমাকে এই রাধা মাধব মন্দিরে আমি রেখে দিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। এই সে আমার রাধা মাধবের মন্দির। এই মন্দিরে আমার পূর্বপুরুষরা চিরদিন পূজা অর্চনা করে এসেছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল মন্দিরটা আমার বড় অপরিষ্কার হয়ে আছে।
পূজার্চনা সেই কবে থেকে বন্ধ হয়ে আছে। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই মন্দিরটাকে নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাধা মাধবের পূজার্চনা শুরু করব। তাই যাই দেখি কে কোথায় আছে, সমস্ত লোকজন লাগিয়ে এই মন্দিরটাকে আমি এখানে কারো একটা বাচ্চা পড়ে আছে, শিশু সন্তান। তাহলে কেউ নিশ্চয় এই মন্দিরের আশেপাশে আছে। আরে এই যে কান্নাকাটি করছে, কে আছো? আরে কার বাচ্চা নিয়ে যাও, এই শিশু সন্তান কার নিয়ে যাও এখান থেকে। কে কোথায় আছো? কে আছো? তোমার শিশু সন্তানের কাছে নিয়ে যাও। কেউ যখন সাড়া দিচ্ছে না, তাহলে কেউ কি নেই? আমার মনে হয় হয়তো খেতে দিতে না পারার জন্য তার সন্তানকে মন্দিরে রেখে দিয়ে গেছে, যদি শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায় এই জন্য। কিন্তু আমি শিশুটাকে শেষকালে শিয়াল শকুনের মুখে ফেলে দিয়ে পালিয়ে যাব? না না, বরং আমি দেখতে শিশুরা খারাপ নয়, ভালো তো লাগছে। তাহলে এখন আমি কি করব? আমি তো জীবনে বিবাহ করলাম না যে কারো কোলে একে তুলে দেব। না না, আমি নিয়েই যাই, আমি নিজেই একে লালন পালন করব। আমার পূর্বপুরুষ যেমন এই জমিদার স্টেটে বসিয়ে আমাকে জমিদার বলে ঘোষণা করে গেছে, তেমনি আমার উত্তরাধিকারী হিসেবে একজনের বড় প্রয়োজন। তাই একে আজ থেকে আমি নিজের সন্তানের মতোই লালন পালন করব। এ হবে আমার একমাত্র সন্তান। জমিদার রাজ্যের সকলে জানবে জমিদার সুজয় রায় চৌধুরী নিঃসন্তান নয়, তারও সন্তান আছে। তারও সন্তান জমিদার স্টেটে বসে জমিদার চালাবে। তাই এই সন্তানকে আমি নিজের মতো করে কাছে টেনে নিলাম। কিন্তু নামের তো বড় প্রয়োজন। হ্যাঁ, নামটা রাখতে হবে। তাই রাধা মাধবের মন্দিরে রাধা মাধবকে সাক্ষী রেখে এর নাম দিলাম আজ থেকে সুজয় রায় চৌধুরীর সন্তান বিজয় রায় চৌধুরী। পিতাজি দি কোথায় গেল? সকাল থেকে দেখতেই পাচ্ছি না। এ পিতাজি, পিতাজি, আরে কোথায় গেলি রে পিতাজি? আরে বিটিয়া, তুই আমার কথা চিন্তা করছিস বিটিয়া? হ্যাঁ রে পিতাজি। শোন বিটিয়া, আমি গভীর জঙ্গলে যাচ্ছি মধু ভাঙতে, ঠিক আছে? হ্যাঁ আর পিতাজি। ওই জমিদারের লড়কা যদি আসে, শোন বিটিয়া, হ্যাঁ। ওই জমিদারের লড়কাকে বাসু মধু দিবি না, ঠিক আছে? ওকে টাটকা মধু খায়ে একবারে বস করে নিবি বিটিয়া। কথাটা যেন মনে থাকে। ঠিক আমি আছে গভীর পিতাজি। জঙ্গলে চললাম মধু ভাঙতে, কেমন? হ্যাঁ, যা তাড়াতাড়ি আসবি পিতাজি। ওই জমিদারের লড়কাকে আমার বহুত ভালো লাগে বাবুজি, খুব সুন্দর। তাই আমার মনটা কি বলছে, আমি হব যে তোমারি, তুমি হইও যে আমারি। যুগে যুগে থাকে তুমি দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি। আমি হব যে তোমারি, তুমি হইও গো আমারি। যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি।
বাবুজি আসে না, বাবুজিকে আমার মনের ভালোবাসা কথা সব বলবো ওকে। ভালোবাসার কথা? বাবারে, জঙ্গলে চাঁদের আলো? না না, এই জঙ্গলে চাঁদের আলো কি করে এলো? আরে তুই এখানে কি করছিস? এই তো তুকারি করছিস কাকে? আর তুই বলবো না তো কি বলবো রে? এই আমি জমিদারের নায়েব, আমাকে তুকারি কোনো কথা? দেখ, যে বড় বাবুই হোক আর যত সাহেব বাবুই হোক, আমরা তুই বলি। তুই? হ্যাঁ। আহা, যা বলিস বলিস, তোর চেহারা তো বেশ ভালো বড় বাবু। দেখ, আমার চেহারা নিয়ে তোর কি লাগবে বলতো? না না, এইরকম হতো কথা নয়। এ সাধ্য বাতে পদ্ম ফুল কে ফুটাইলো? আরে তা তোর বাপের নাম কি রে? আমার বাপের নিয়ে নাম তোর কি দরকার বল না? তুই কি জানি না যে আমার বাপের কি নাম? শোন, তুই এখানে কিসের জন্য এসেছিস বলতো আগে? আমি এসেছি এই মধু খেতে। তুই মধু লিবি? হ্যাঁ। তাই টাটকা লিবি না বাসি লিবি? টাটকা পেলেই ভালো হয়। কিন্তু বাবুজি তো গেছে মধু আনতে, টাটকা মধু লিবি? সে মধু খাবো না। তাহলে তুই কোন মধু লিবি? না, আমি মানে তোর মধু নিতাম আর। আরে আমি তো ঘরে বিছি, হ্যাঁ। ঘরে তো আমি আছি, তা আমি মধু তো দিচ্ছি না, তো কোথায় মধু তোকে দেবো? মধু হ্যাঁ, তুই দিতে পারবি? তা আমি তো দেবো। চল। কোথায়? ওই একটু জঙ্গলের ভিতর দিয়ে চল। আরে মধু জঙ্গলে না রে, হাড়িতে আছে। ও তো বুঝছিস না, তোর এখন বয়স হালকা। চল, ওই হাড়ির মতো খাবো না। দেখ, তোর না এই সুকুনির মতন চোখ নিয়ে তুই আমাকে বুঝাস না, আমি সব বুঝতে পারি। হ্যাঁ। ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করবি না, তোর কথাবার্তা আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না। হ্যাঁ, এইবার ভালো লাগবে। চল। কোথায় যাব? এই জঙ্গলটা আমাদের। বেরো তো এখান থেকে। তোর বাবাকে আমরা দয়া করে এখানে বাস করতে দিয়েছি। যদি তুই আমার সঙ্গে না যাস, এই জঙ্গল থেকে তোদেরকে তাড়িয়ে দেবো। তোর সঙ্গে আমি নাই যাব। যাবি না? না যাব না। যাবি না? আমি লোক ডাকবো কিন্তু। যাবি এ বাচ্চা! এই যাই। আরে দাদু তুমি? আরে দাদু ভাই, তুমি কি ব্যাপার? আমি তো হঠাৎ এখানে প্রতিদিনই তো আমি আসি, কিন্তু তোমাকে তো নতুন দেখছি। আমি মানে মধু খেতে এসেছি। মধু? কিন্তু দাদু তোমার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? যেখানে তুমি মধু খেতে এসেছো আর ভেবেছো যে শিকার করবো, এর শিকার কিন্তু তোমার নয়, নয়, এর শিকার আমার। দাদু ভাই করেছো কি? তাহলে আমার শুধু ঢিল মারাই হলো, শিকার তোমার, তো সেটা আগে বলবে তো। দাদু, এখান থেকে কি অন্য মধুর সন্ধান করো, তাতে তুমি লাভবান হবে। হ্যাঁ, লাভবান হবে। এখানে হাত বাড়ালে মধু পাবে না, মধু পাবো না, মোল্লার কামড় পাবে। দেখো দাদু ভাই, এ বলতাও খারাপ না। দেখো আবার ও হুল মেরে দেয় না, শেষকালে তুমি আবার জ্বলে পুড়ে মরে যাবে। এ বাবুজি, জবলি, ওই বুড়াটা কি বলে গেল বলো তো? এর কথা বুঝতে পারবে না। আরে উল্টো পাল্টা কেমন কথাবার্তা, ভালো এর না? কথা বোঝা অনেক জ্বালা আছে, বুঝতে পারলেন? তাই বুঝি? শুধু হিয়ালি ছন্দ ছাড়া কথা বলে না। তাই কোন জঙ্গলে মধু ভাঙতে যাবে? যাবো, আজকে বাবুজি সকালবেলায় গেছে, বাবুজি আসলে তবে আবার আমরা বাবুজি আর আমি একসাথে যাব। কোন জঙ্গলে ও গো কোন নাম মধু ভাঙতে যাবে? তোমার জন্য থাকবো আমি ওই না পথ চেয়ে, তোমার পথ গছে, তোমার পথ গছে। জঙ্গলে ও কন্যা মধু ভাঙতে যাবে, তোমার জন্য থাকবো আমি
আমার জন্য জংলা ফুলের মধু তুলে রেখো জংলা কায়ের কন্যা তুমি জঙ্গল মাঝে থাকো আমার জন্য জংলা ফুলের মধু তুলে রেখো তোমার জন্য থাকি আমি পথের পানিতে কখন তুমি দেবে প্রিয় ওই না মধু আমায় গো খেতে ও আমায় মধু গো খেতে আমায় মধু খেতে তুমি আমার প্রিয়া আমি তোমার প্রিয়ে প্রেম যমুনায় গাইব ওই যে মধুর গান গে তুমি আমার প্রিয়া আমি তোমার প্রিয়ে দুজনাতে গাইব মধুর গান গে তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে কখন তুমি যাবে কন্যা ওই না আমার বাড়ি মধু সেজে আমার বাড়ি মধু সেজে আমার বাড়ি মধু সেজে তোমার জন্য থাকি আমি ওই না পথ চেয়ে কখন দেবে কন্যা গো আমায় মধু খেতে তোমার আশায় থাকি কন্যা ওই না পথ চেয়ে কখন তুমি দেবে কন্যা আমার টাকা ওই না মধু খেতে আমায় মধু খেতে আমায় মধু খেতে প্রেম করিলে রাজা ব্রজ আমি সেটা জানি গরিতে মরে লাগিলা মজনু খানি প্রেম করিলে রাজা ব্রজা না জানি প্রেম করিয়ে লাইলা মজনু মরে যে জানি তুমি আমার প্রেম যমুনা আমি তোমার রানী সারা জীবন রাখবে ধরে অন্তরে আমায় গো তুমি অন্তরে আমায় গো তুমি অন্তরে আমায় গো তুমি জঙ্গল কায়ের কন্যা তুমি জঙ্গল মাঝে থেকো আমার জন্য জংলা ফুলের মধু তুলে রেখো তোমার আশায় থাকি কন্যা ওই না পথ চেয়ে কখন তুমি দেবে কন্যা ওই না মধু আমায় গো খেতে কখন দেবে মধু 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 খেতে কখন দেবে
আমার বুকের মালিককে কি আর আমি কোনোদিন ফিরে পাবো না? তুমি বলে দাও ঠাকুর, আমার বুকের মালিককে কি আর আমি কোনোদিন খুঁজে পাবো না? আমার বুকের মালিককে সারা জীবনের মতো কি আমি হারিয়ে ফেললাম? ফিরিয়ে দাও ঠাকুর, আমার খোকাকে তুমি ফিরিয়ে দাও। হারিয়ে গেল আর পারছি না, বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমার একমাত্র বুকের মানিককে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। রাস্তা দিয়ে যেদিকে যাই সেদিকে আমায় দেখে সবাই পাগলি পাগলি বলে ঢিল মারে।
না না বাবু, তোমরা আমায় কেউ ঢিল মেরো না গো। আমি পাগলি হলেও তো মানুষ। আর পাচ্ছি না, বড় কষ্ট, মাথাটা কেন যেন ঝিমঝিম করছে। বুঝতে পেরেছি আমার বড় খিদে পেয়েছে। দেবে না গো বাবুরা, আমায় এক মুঠো খেতে দেবে না? ওগো দয়াল বাবুরা, মায়েরা ভাইরা কে কোথায় আছে, আমায় একটু খেতে দাও গো। আমার বড় খিদে পেয়েছে। পেট ভরে না খেতে পেলে আমার খোকাকে তো আমি খুঁজতে পাবো না। তাই দয়া করে তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। আমার আঁচলটা আমি বাড়িয়ে দিলাম। যদি কোনো দয়াল বাবা, দয়াল ভাই, দয়াল বন্ধু, দয়াল মা থেকে থাকে, এই গরিব হতভাগিনী ভিখারিনীকে একটি করে পয়সা ভিক্ষা দেবেন। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও। কুপুত্র তুমি, এই কি তোমার শিক্ষা, এই তোমার দীক্ষা? তোমাকে বিদেশে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে দেশে ফিরিয়ে নিয়ে এসেছি, আর তুমি কিনা একটা নোংরি ছোট জাত জঙ্গলি মেয়ের সঙ্গে প্রেমালাপ করছো তুমি? না, ও ছেলে মানুষ, ওর দোষ নাই। দাদু ভাই আমার তো ভালো ছেলে, দাদু ভাইয়ের মতো ছেলে হয় না, ওর দোষ নাই। দেখ শোনো, যা বড় হয়ে গেছে, মানুষ জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি করে থাকে, সেই ভুলকে তাকেই সংশোধন করতে হয়। বাড়ি ফিরে চলো। ভুলকে চুল বলে ছিঁড়ে ফেলে দাও। বাবা, একে যাওয়ার পক্ষে ভোলা সম্ভব নয়। এই গরিবের মেয়ে, এই জঙ্গলি সর্দারের মেয়ে জেনেও আমি তাকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। ভুল করছো বিজয়। মনে রেখো, ওর বাবা জঙ্গলি বাঘা সর্দার আমার হাতে বাজারে কান্নাকানি করেছিল, তাকে আমি বাস করার জন্য জঙ্গলটা দিয়েছিলাম, মধু ভেঙে বাজারে বিক্রি করার জন্য দিয়েছিলাম।
কিন্তু এই বলেনি যে তার একমাত্র কন্যাকে তোমার পিছনে লেলিয়ে দেবে। কিন্তু বাবা, এরা গরিব হলে জঙ্গলি হলে এদের মধ্যে কি ভালোবাসা নেই? এরা কি মানুষ নয়? মানুষ নয় এরা, হ্যাঁ, এরা জঙ্গলে থাকে। এদিকে সাপেও কামড়ায় না, এদিকে মশাতেও খায় না, এদের মশারিও লাগে না। এরা জঙ্গলি জানোয়ার। কি ঠিক বললি না? তা এরা মানুষের পর্যায়ে। তুমি যদি একে ভালোবাসাও যা, ও একটা শুয়োরকে ভালোবাসা। এদের গায়ের দুর্গন্ধ যা, শুয়োর গায়ের গন্ধ। আমাদের দাদু ভাইয়ের কোনো দোষ নাই, যত দোষ এই মেয়েটার। ওই জড়ি বড়ি গাছের গুঁড়ি এইসব খাইয়ে আমাদের দাদু ভাইকে বশ করবে। যদি তাই হয়ে থাকে, সে বশীকরণকে ছিন্ন করে কেমন করে পুত্রকে নিজিত হয় আমিও খুব ভালো করে জানি। চলো বিজয়, বাড়ি ফিরে চলো। না বাবা, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। যাবে না? আমি তাকে কথা দিয়েছি, এই জীবনে একে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। একে নিয়ে আমি সংসার করতে চাই, একে আমি জমিদার বাড়ির পুত্রবধূ করে আপনার নিয়ে যেতে চাই। এ তুমি কি বলছো? লজ্জা করে না কথা উচ্চারণ করতে? তুমি কিনা একটা জঙ্গলি মেয়েকে আমার জমিদার বাড়িতে নিয়ে যাবে আর আমাকে তাকে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলতে হবে? তুমি কি চাও যে তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যাক? বাবা তাহলে হ্যাঁ নয় মশাই, ওকে বোঝান ভালো করে, ওই জন্য আর কখনো আমার পুত্রের দিকে লোলুপ দৃষ্টি এগিয়ে না আসে। বামন হয়ে চাঁদে হাত দিতে যায় খেপি, যে ইন্দুরের সঙ্গে ইন্দুরের বিয়ে হবে, বুঝেছ? বান্দরের সঙ্গে বান্দরের বিয়ে হবে। তোর সঙ্গে মনে কর আমার কি বলছেন নয় মশাই? হতে পারে? বয়সের একটা কত আসমান জমিন ভাড়া। আমার বয়স 13 বছর, তোর বয়স 16 বছর। কি বলছেন আপনি? আপনার বয়স 13 বছর, 63 বছর। 63 তাই হ্যাঁ, আমাদের দাদু ভাইকে ভুলে যাও। বেশ জমিদার বাবু, আমি তো ওই বাবুকে ভুলতে পারবো না। আমি বাবুকে খুব ভালোবাসি। তুই আমাকে বাবুর কাছ থেকে দূর করে দিস না রে। আমি কেন ভালোবেসেছি ছোট জাতের মেয়ে বলে আমি কি তোদের বাড়ির বউ হয়ে যেতে পারি না? আপনাকে তোতকারি করছি। ওই মেয়ে যদি বউ হয়ে যায়, তাহলে জমিদার বাড়িতে তোতকারি করলে মান সম্মান থাকবে? জঙ্গলির মুখের ভাষার কেমন হবে? তাই ও যদি আমাদের বাড়ি না, তা কখনো হবে না। তাই মশাই, এলি চাবুক, প্রয়োজন হলে চাবকে পিঠের ছালটা তুলে নেবেন ওর। ওই মেয়েটার অবশ্যই বল, আমার দাদু ভাইকে ভুলবি কিনা? না, আমি ভুলবো না। তোরা যতই আমাকে মান না, আমি কিছুতেই আমি আর বাবুজিকে ভুলবো না। আমি অনেক ভালোবাসি বাবুজিকে। হ্যাঁ। বাবুজি, বাবুজি। मरबे ना पिता, ओ पिता मरबे ना जुमनी के मारी ले पिता, सहिबे के मन करे गो, सुनुन सुनुन ओ मोर पिता गो। मरबे ना पिता, ओ पिता मरबे ना जुमनी के, ओ जे बड़ो ओ बागिनी कहिबे के मन करे गो, सुनुन सुनुन ओ मोर पिता गो। বিজয়, ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বরং তোমার নিজের চিন্তা করো। বলো, তুমি আমার সঙ্গে ফিরে যাবে না। না এখানে থাকবে? না, আমি যাব না, যাবে না? যাব না। তাহলে আমাকে জোর করতে বাধ্য করতে হবে, তা কেমন? যাস না বাবুজি, তুই যাস না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি পারানে বাঁচবো না। আমি তাহলে মরে যাবো বাবুজি। চলো বিজয়,
ওর কোনো কথা না পিতা, আমি যাব না, আমি ঝুমলিকে ছেড়ে যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না পিতা। বাবুজি, বাবুজি। হারামজাদি আমার হাতে কামড়িয়ে দিলে। ঠিক করেছি, তুই আমার বাবুজিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোর বাবুজি তোকে নিয়ে রাখতে পারবে না, বাবুজির বাড়িতে তোর জায়গা নাই। তোর জায়গা কোথায় জানিস? কোথায়? আমার আমার বুকের মধ্যে। তোকে যেদিন থেকে দেখেছি সেই দিন থেকে আমার এটা এটা টাকে আবার চুল বেরোতে লেগেছে। বুড়ো ভাম আবার টাকে চুললে আমাকে বিয়ে করবে। বেরো এখান থেকে। আমি বেরোবো? হ্যাঁ চলে যা। আমি তোকে ছাড়বো না। ওই যার দিকে তোর নজর ছিল সে কিন্তু তোর আর হবে না। তোকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখবো, তারপর তোকে নিয়ে আমি টুলু টুলু করাচ্ছি, দাও। না না, বাবুজিকে আমার কাছ থেকে তো জমিদার বাবু নিয়ে গেল। পিতাজি, এ পিতাজি, আরে এ পিতাজি। বিটিয়া, আরে তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন রে? বল রে বিটিয়া। দেখ না বাবুজি, ওই বাবুজিকে ওই জমিদারের বেটাকে নিয়ে চলে গেছে। ও জমিদার এসেছিল আমাদের ঘরে? হ্যাঁ রে, আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে চলে গেল। তার জন্য তুই চোখে জল ফেলছিস বিটিয়া। শোন বিটিয়া, আমি যে বাঘা সর্দার গভীর জঙ্গলে ঘুরে ঘুরে মধু ভেঙে নিয়ে আসি। আর এই বাঘা সর্দারের নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খাই রে বিটিয়া। তুই একদম চিন্তা করবি না, তোর চোখের জলের দাম আমি ঠিক আদায় করে নেবো। না রে চল বাবুজি, বিটিয়া। বলেছে যে যদি আমরা এখান থেকে না চলে যাই, আমি যদি সম্পর্ক রাখি তাহলে আমাদেরকে তাড়িয়ে দেবে এই জঙ্গল শোন থেকে। বিটিয়া, জমিদার কি দাঁড়াবে রে? শোন, আমি কথা দিচ্ছি, তোর ভালোবাসাকে তোর হাতে আমি তুলে দেবই বিটিয়া। দিদি, চল। বাবুজি। জোর করে নিয়ে এলো আমার পিতা, কিন্তু আজ সেই মেয়েটা কিভাবে আছে, কেমন আছে জানি না। তুমি যেখানে থাকো আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে কোনো দিনই ভুলে যাব না, ভুলে যাব না। না না, দেখি এখানে আজ আমার জন্মদিন, অনেক মানুষ তারা খাওয়া দাওয়া করছে, একটিবার আমি তাদেরকে ঘুরে ফিরে দেখি। এই বাড়িতে মনে হয় কোনো উৎসব, কত লোক আসছে আর কত লোক যাচ্ছে। আমিও যাই দেখি, যদি পেট ভরে দুটো খেতে পাই বাবুদের বাড়িতে। যাই, বাবুদের বাড়ির ভিতরে আমি একটু এগিয়ে যাই। খোকা, খোকা, তুই এখানে দাঁড়িয়ে তোরে হতভাগিনী মাকে ছেড়ে তুই কেন চলে এসেছিস বাবা? তোরে হতভাগিনী মা যে তোর জন্য পাগলের বেশে পথে প্রান্তে তোকে খুঁজে বেড়াচ্ছে বাবা। না পাগলি, তোমার ভুল হচ্ছে। আমি জমিদারের সন্তান, আমি পাগলির সন্তান নয়। এখানে দেখো আমার জন্মদিনে কত মানুষ আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। তুমি ওখানে বসে কিছু খেয়ে নাও। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি পাগলিনী, পথের ভিখারিনী। এখানে সবাই লাইন ধরে বসে খাওয়া দেখে আমি তাদের দেখে এখানে ঢুকেছি। কিন্তু কিন্তু তোমায় দেখে মনে হলো তুমি বুঝি আমার সে হারিয়ে যাওয়া সন্তান। সেই শিশু অবস্থায় আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি বাবা। তাই তোমায় দেখে মনে হলো তুমিই বুঝি আমার সন্তান। তোমার সন্তান হারিয়ে গেছে? জানো পাগলি, আমি আমার মাকে হারিয়েছি। আজও পর্যন্ত আমি আমার মাকে কোনোদিন দেখিনি, মাকে মা বলে ডাকতে পাইনি। পাগলি, তুমি হচ্ছে সন্তান হারা জননী, আর আমি হচ্ছি মাতা হারা সন্তান। পাগলি, অনেক খুঁজেছ তোমার সন্তানকে, তাই না? তোমার সন্তানকে খুঁজে পাওনি। পাগলি,
তোমার মতো এক মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। এত হতভাগা সন্তান আমি। ছোট্ট থেকে একদিন আমার মাকে আমি মা বলে ডাকতে পারলাম না। আমার মা কোনো দিন আমাকে সে আদর করলো না, পাগলি, আদর করলো না। তুমি আমায় মা বলে ডাকবে বাবা? পাগলি, হ্যাঁ, আমি তোমার মুখ থেকে মার ডাক শুনতে চাই। আমিও কত চেষ্টা করেছি আমার সন্তানের মুখ থেকে মার ডাক শোনার জন্য, কিন্তু আমার সন্তান তো হারিয়ে গেছে। সে তো বোধহয় আর আমাকে কোনোদিন মা বলে ডাকবে না। তুমি আমার প্রাণ ভরে মা বলে ডাকতে পারবে? তুমি আমার ডাকে সাড়া দেবে? বেশ, তোমার মুখ দিয়ে যখন মা ডাক শোনার উচ্চারণ বেরিয়ে এসেছে, আমি কেন বলবো না? ওগো পাগলি, আজ যদি মা বলে তোমাকে ডাকি, মাতৃস্নেহে তুমি আমাকে বন্ধনে রাখবে, আমাকে দূরে সরিয়ে দেবে না, আমার মাথায় হাত বুলিয়ে তুমি ঘুম পাড়িয়ে দেবে। তাই যদি হয় তাহলে উচ্চ স্বরে তোমাকে মা বলে ডাকছি। বিজয় কুমার, এভাবে কি দেখছি তুমি একটা পথের পাগলিকে মা বলে রেখে সম্বোধন করছো? তোমার লজ্জা করে না? ছি ছি বিজয়, ছি। জমিদারের রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত বাবা, আর তুমি কি একটা পথের পাগলিকে মা বলে রাখছো? বাবা, একটা পথের পাগলি কি আমাদের মা হতে পারে না? না, পারে না। যাদের পথে জন্ম হয়েছে তাদের পথেই শোভা পায়। তোমার মতো বিজয় কুমারের মুখে তাকে মা বলে ডাকা শোভা পায় না। হলো না বাবা, তোমার মুখ থেকে মা ডাক শুনে আমার এই ভাঙা বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরা হলো না। হ্যাঁ পাগলি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এখান থেকে। মেরে লাথি মেরে এখান থেকে বের করে দেবো। যাচ্ছি বাবু, যাচ্ছি। আমি এখানে চলে যাচ্ছি, আমার আর লাথি মারতে হবে না বাবু। আমি এখান থেকে চলে যাচ্ছি বাবু, চলে যা। আর কখন এখানে আসবি না। যদি কখন আসিস তাহলে মনে রাখিস, জমিদার একটা গুলি খরচ করে তোকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে। বিজয় কুমার বাবা, দিনের পর দিন তুমি ভুল করছো, আর সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আমাকে। তাই আমি বলছি, এখনো তুমি সমঝে চলার চেষ্টা করো। মনে করবে তুমি জমিদারের ছেলে, জমিদারের মতো চালচলন হওয়া তোমার উচিত। যারা গরিব, পথের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের গরিব ঘরে কুড়ে ঘরে শোভা পায়। এই জমিদারের বাড়িতে নয়। তার কখনো কোনোদিন ওই পাগলিকে তুমি মা বলে রাখবে না। মা, সত্যি তো এই পাগলির মুখের পানে তাকিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে এর সঙ্গে যেন আমার গভীর সম্পর্ক একটা জড়িয়ে আছে। দেখি, আমাকে খুঁজে বের করতে হবে আমার মাকে। ও মা গো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। মাগো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। মাগো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। কোথায় পাবো মায়া আমার, খুঁজি মানুষ তোমার। কোথায় পাবো মায়া আমার, খুঁজি মানুষ তোমার। তোমার তুলনা কোথাও মেলে না, মেলে না। তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে।
মানুষ হয়েছি কার কোলে। মা তুমি কোথায় রয়েছো মা? তুমি আমায় দেখা দাও, তোমার সন্তানকে একটিবার তোমার কোলে তুমি ডেকে নাও মা, তুমি আমায় ডেকে নাও, ডেকে নাও। বাবুজি মনে হয় আর আমার কাছে ফিরে আসবে না। আমার পিতাজি গেছে সেই বাবুজির কাছে দেখা করতে। কি জানি কি হলো, বাবুজি যদি আসে খবর নেই তাহলে খুব ভালো হয়। বাবুজি বলেছে আমার কাছে বাবুজি ফিরে আসবে, কিন্তু কি জানি বাবুজি মনে হয় আর ফিরে আসবে না। কিন্তু আমি ওই রাজবাড়িতে যাব, গিয়ে বাবুজিকে আমি নিজে নিয়ে আসবো। কেমন আছিস? তোর লেগে ঘুম হচ্ছে না রে? শুনলাম আর চরম তোর কথা সারা রাত মনে হচ্ছে তুই আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছিস। তুই কি আমাকে স্বপ্নে দেখতে পাচ্ছিস সব সময়? হ্যাঁ, তো আমার তো একটা সংসার বাঁধবো। শোন, তুই আবার এখানে কিসের জন্য এলি বলতো? তুই বুলবুলিকে নিয়ে আমি যাব আমার ঘরে। তোর স্বপ্নে তো আমি বলে এলাম, হ্যাঁ। তুই ওই জন্য তুই আমার কাছে চলে এলি। হ্যাঁ। বেরো এখান থেকে, নাহলে আমার পিতাজিকে ডাকবো বলে দিচ্ছি। তোর বাপ কোথায় গিয়েছে তো ঠিক নাই, তোকে কে বাঁচাবে তাদের? এই ফাসরা, চল চল পিতাজি, এই পিতাজি। এত বড় তোর সাহস, তুই আমার মেয়ে সতীত্ব নষ্ট করতে চাস? বাবা তুই আমার পায়ে দিলে হাগা। বাবা বাগা, তোর মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আমি বললাম যে অসুবিধা নাই, মাথা তুলে দিলাম। চুপ কর, তোদের মতন শয়তানকে আমার ভালো করে চেনা আছে। তুই আমার মেয়ের ইজ্জত নিতে গেছিলিস রে। তুই ভালো করে চিনিস তো, এর আগে তোর কটা বউর ইজ্জত নিতে তুই অনেক মেয়ের এই ঝুগলির মতন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। শুধু তুই নয়, জমিদার বাবু এদের মতন মেয়েকে নিয়ে গেছিস টাকার লোভ দেখে, প্রলোভন দেখে ওই জমিদার বাবুর বাড়িতে। ওদের মতন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। আজকে তুই কি করতে চাইছিলিস? আমার এই ছোট্ট বড় মেয়েটাকে, তোর মেয়ের বয়সে মেয়েটাকে ইজ্জত নিতে চাইছিলিস? এই তোদের আবার ইজ্জত কি রে? তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। মেয়ে নিবি? হ্যাঁ। একবার তোর গর্দান থেকে মাথাটা এক কোপে নামিয়ে দেবো। এ পিতাজি, বাবা বাগা, একে একদম ছাড়বি না পিতাজি। বাবা। এই শয়তানটাই আমার ভালোবাসাকে কেড়ে নিচ্ছে। শোন, এই শয়তান তোর ভালোবাসাকে কেড়ে নিয়ে গেছে। তুই আমার মেয়ে সতীত্ব নষ্ট করতে চাইছিলিস, হ্যাঁ। তাই তোকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো না রে শয়তান। এই তোকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো না। এখনো এ ক্ষমা চা, পিতাজি, তুই ক্ষমা ওকে চা। ধর। ও ঝুগলি, ঝুগলি, তুমি আমার মা, তোমার উপর আমি যে অত্যাচার করতে গিয়েছি, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও মা। তাহলে আমাকে ছেড়ে দিবি তো? ঝুমলি, কি বলতে হবে? বল, তুমি আমার মায়ের মতন। ঝুমলি, তুমি আমার বউর মতো। দেখেছিস পিতাজি কি বলছে? আরে বুড়ো, 4 বোঝা কাঠের মধ্যে 2 বোঝা শ্মশানে পৌঁছে গেছে, এখনো তোর স্বভাবটা পরিবর্তন করতে পারলি না? হ্যাঁ, ওই দুবুজা যাবে না। ওই 2 বোঝা কেউ নিয়ে যায়, আমি মাথায় করে নিয়ে যাবো, তোকে শ্মশানে পুড়িয়ে আসবো রে। ক্ষমা চাপ। আমি যে অন্যায় করেছি, বড় ভুল করেছি, কে ডাকছে? দেখছিস পিতাজি, তোর কেমন বাবা পালিয়ে ডাকছে গেছে? রে। ডাকলে মনে হইল না? তুই নিজেকে বড় বুদ্ধিমান মনে করছিস? আরে আমরা জঙ্গলে থাকি, আমরা জঙ্গল সর্দার। তোদের মতন কত শয়তানকে বস করেছি, তোকে বস করতে আর বেশি দেরি নেই। জঙ্গলে বল মা, বল। তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করো। তোর জীবন নষ্ট করতে চাইছিল, তাই এই বুড়োকে আমি ধরছি, তুই একে হত্যা কর। হ্যাঁ পিতাজি, তুই ঠিক করেছিস। ওকে যদি ছেড়ে দিই তাহলে অনেক লোক।
মারলি মারলে ভালো করলি, মরার আগে বিয়েটা করলি ভালো করলি। চল ঝুলি, আজকে যাবো ওই জমিদার বাবুর বাড়িতে। তোর যতদিন সীমন্ত সিন্ধু না হচ্ছে এদের মতো শয়তানরা তোকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে। তা চল আজকে জমিদার বাবু। আর পারছি না ঠাকুর, আর পারছি না। আমার খোকাকে কোথাও খুঁজে পেলাম না। জমিদারের সন্তানকে যদি আমি খোকা বলে সম্বোধন করলাম, তার মুখ থেকেও আমি মা ডাক শুনতে পেলাম না। তবে কি ওই জমিদারের ছেলে আমায় কোনোদিন মা বলে ডাকবে না? আমি তার মুখ থেকে কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না ঠাকুর? কোনোদিন কি আমি মা ডাক শুনতে পাবো না? কোনোদিন না। কে গেলে আমার এই রাধা মাধবের মন্দিরের সামনে? এ কি, তুমি সেই পথের বাগলি না? পথের বাগলি, আবার তুমি আমার মন্দিরের সামনে এসেছো। আবার তুমি মনে মনে ভাবছো আমার পুত্রকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। বাবু। যাও, বেরিয়ে যাও এখান থেকে। বাবু, একটিবার আপনার সন্তানকে আমি দেখতে চাই বাবু। একটিবার তার মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই বাবু। কি আপনি এত বড় আমায় সাহস বাড়ি তোমার? দেবেন না। তুমি আমার সন্তানের মুখে মার ডাক শুনবার জন্য এখানে এসেছো? বাড়ি দেবেন না। প্রয়োজন হলে তোমাকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। না, বাবু, না। তবু আমার পুত্রকে করে তোমাকে মা বলে রাখবে না। না। তুমি যা সামনে এসেছো সে আশা তোমার পূরণ হবে না। তোমাকে আমি গলা টিপে শেষ করে দেবো। দাঁড়ান পিতা, ওই পাগলিকে এই মুহূর্তে আপনি শেষ করলে আপনাকে আমি শেষ করে দেব। বিজয়, এই তুমি কি করছো? তোমাকে শিক্ষা দীক্ষা পারদর্শী করেছি আমি। আমি তোমার পিতা, আর পিতার বিরুদ্ধে পিস্তল উত্তোলন করেছো তুমি। আমি অস্বীকার করি না যে আপনি আমার পিতা নয়, কিন্তু সেই দিনে আমার সন্দেহ জেগেছিল যখন গলা ধাক্কা দিয়ে এখন না খাইয়ে তাড়িয়ে দিয়েছিলেন। বলুন, ওই পাগলির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আবার বিজয়, পাগলির সঙ্গে আমার আবার কি সম্পর্ক থাকবে? ও পথের পাগলি, আর আমি হচ্ছে জমিদার। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আছে 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 পিতা, অনেক বড় সম্পর্ক লুকিয়ে আছে যেটা আপনি প্রকাশ করতে চাইছেন না। কি বলতে তাই চাইছেন? এই মুহূর্তে যদি না বলেন তাহলে প্রয়োজনে আপনাকে আমি গুলি করে মারবো। পিতা পুত্রের সম্পর্ক থাকবে না। তার আগে আমি জানতে চাই তুমি কি বলতে চাইছো? কি সম্পর্ক থাকতে পারে ওর সঙ্গে আমার? আছে অনেক। আমার মন বলছে ওই পাগলির সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তোমার কুপুত্র তুমি, তাই তুমি এত বড় কথা বলতে সাহস পাচ্ছ। যদি পুত্র হতে, সুপুত্র হতে, তাহলে কখনো বলতে পারতে না। মনে রাখো, আমি জমিদার। জমিদারের রক্ত তোমার শিরা অবসরায় প্রবাহিত। হচ্ছে ভিখারিনী, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না, নেই। আর আমি যদি বলি সম্পর্ক আছে, আছে 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 অনেক বড় সম্পর্ক আছে। সেই সম্পর্ক জন্য আজও আমাকে ডুকরে ডুকরে চোখের জল ফেলে বেড়াতে হচ্ছে। আর এই মুহূর্তে যদি আমার চোখের জল আপনি না মুছে দেন তাহলে আপনাকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনাকে আমি নিজে হাতে গুলি করে মারবো। সাবাস, সাবাস পুত্র বিজয়, সাবাস। দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছিলাম, আর কাল সাপ পুষেছিলাম বলেই সে আজকে আমাকে ছবল মারতে চাইছে। বিজয়, এবার আমি বুঝতে পারছি তুমি যদি সত্যি আমার রক্তের সম্পদ হতে, আমার নিজের সন্তান হতে, তাহলে কখনো কোনোদিন আমার বিরুদ্ধে পিস্তল উত্তোলন করতে পারতে না। আমি যদি আপনার সন্তান নয় তাহলে কার না, সন্তান? তুমি আমার সন্তান নাও। পথের মাঝে থেকে কুড়িয়ে এসে নিজের সন্তান স্নেহ দিয়ে তোমাকে লালন পালন করেছিলাম। মনে করেছিলাম আমি যেমন চিরদিন মাথা উঁচু করে চলেছি, আমার পুত্র হয়ে তুমি মাথা উঁচু করে চলবে। আজকে তুমি নিজে হাতে পিস্তল উত্তোলন করেছো, তখন আমি বুঝে নিয়েছি যে তুমি যদি আমার নিজের পুত্র হতে, তাহলে কখনো পিতার বিরুদ্ধে অস্ত্র তুলতে পারতে না। যাক শোনো, যার সন্তান তুমি, এতদিন ভুল করে তোমাকে জমিদার বাড়িতে ঠাই দিয়েছিলাম। এই মুহূর্তে
পিস্তল ফেলে দিয়ে ওই পাগলিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। তুমি একজন পরিচয় সমাজের মুখে তোমার জারজ না জারজ জারজ সন্তান। জমিদার বাবু, তুমি আবার কে? চিনতে পারছেন আমি সেই দুঃখীরাম। হ্যাঁ, আমার রাজ্যের দিন দরিদ্রের প্রজা দুঃখীরাম। তুমি এখানে কেন? আজ আপনি আপনার একমাত্র সন্তানকে জারদ বলে উপহাস করছেন। ও জারদ সন্তান নয় জমিদার বাবু, জারদ সন্তান নয়। তাহলে কার সন্তান? মনে পড়ে এই দুঃখীরামের একমাত্র কন্যা রাজশ্রীকে খাজনার টাকা দিতে পারিনি বলে আপনার লোককে দিয়ে চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছিলেন আপনার বাগান বাড়িতে। এই সেই রাজশ্রী? এই সেই রাজশ্রী। হ্যাঁ, মনে পড়ে। আজ সে সন্তানের জন্য পাগলিনীর মতো রাস্তা রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। আর যাকে জারদ সন্তান বলে উপহাস করছেন, সে জারদ নয়, সে হচ্ছে আপনারই ঔরসজাত সন্তান। দুঃখীরাম, কিন্তু কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব আমার সন্তান? মনে করে দেখুন জমিদার, মনে করে দেখুন, ওই খাজনা টাকা দিতে পারিনি বলে আমার একমাত্র মেয়ে রাজশ্রীকে আপনার লোক দিয়ে আপনার বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই আপনারই ঔরসজাত সন্তান। আজ থেকে 18 বছর পূর্বে ওই সন্তানকে আমি আমার একমাত্র মেয়ের কোল থেকে লুকিয়ে চুরি করে নিয়ে গেছিলাম। আর নিয়ে ওই আপনারই রাধা মাধব মন্দিরে আমি ফেলে এসেছি। মনে করে দেখুন জমিদার বাবু, দেখুন। হ্যাঁ, মনে পড়েছে। 18 বছর পূর্বে ওই মন্দির থেকে আমি ওকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তাহলে ওই সন্তানকে তুমি রেখে গিয়েছিলে? আমি রেখে গেছিলাম। তাহলে ও কি রাজশ্রীর গর্ভজাত সন্তান? রাজশ্রীর গর্ভজাত সন্তান। বাবা, তাহলে আমার সন্তানকে তুমি চুরি করেছিলে বাবা? আমার সন্তানের জন্য আমি পথে প্রান্তে পাগলিনী নেই কত ঘুরেছি, আমার সন্তানকে খুঁজেছি। বলো বাবা, বলো, তাহলে এই বিজয় কি আমারই গর্ভজাত সন্তান? তোমার গর্ভজাত সন্তান? হ্যাঁ মানে আমার ঔরসজাত সন্তান? হ্যাঁ জমিদার বাবু। সত্যি ও আমার রক্তের সম্পদ। এতদিন তাহলে আমি ভুল ভেবেছিলাম। আমি মনে মনে ভাবতাম ও আমার সন্তান নয়, পরের সন্তানকে লালন পালন করছি আমি। তাহলে ও আমার নিজেরই সন্তান। ওরে বিজয়, ওরে বিজয়, কাছে আই বাবা, কাছে আই। আর একটিবার আমাকে ওই মিষ্টি কণ্ঠে বাবা বলে রেখে আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে দে খোকা, জুড়িয়ে দে। হ্যাঁ, আমি তোর বাবা, তুই যে আমার সন্তান। ওরে বাবা। আজ আমি তোর সমস্ত মনের আশা পূরণ করবো বিজয়। বাবা, যেদিন হাজার হাজার মানুষ আমার জন্মদিনে খাচ্ছিল, আর এই পাগলি খাবার না খেয়ে আমার মুখের পানে তাকিয়ে শুধু বাছা বাছা বাবা বাবা বলে যখন চিৎকার করছিল, তখনই আমার সন্দেহ জেগেছিল। তাই তো এই সম্পর্কের কথাটা জানার জন্য আমি পিতার মুখে পিস্তল তুলে ধরেছিলাম। আমি কি আমার মাকে মা বলে ডাকবো? ওরে বিজয়, আমি যখন বাবার ডাক শুনেছি তখন তুই কেন ফিরে পাবি না তোর মাকে? নিশ্চয় আজ এই সুমধুর দিনে তাকে মা বলে ডেকে তোর মনের জ্বালা জুড়িয়ে নে। মা, খোকা, তুমি আমায় দূরে সরিয়ে দিও না মা গো। খোকা, আয় বাবা, আমার এই ভাঙা বুকে আয়। মা, আমি কতদিন তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য মা। উদ্গ্রীব হয়েছিলাম বাবা। মা, খোকা, মা, খোকা, মা। খোকা। শোনো রাজশ্রী, আজ তুমি মনে করো না যে বিজয়ের মালা গলায় পরে জয় লাভ করে তুমি এখান থেকে ফিরে যাবে। ফিরে যেতে তোমাকে আমি দেব না। পিতা, পিতা, অনেক অপরাধ তুমি করেছো, অনেক অন্যায় তুমি করেছো। আমার পুত্রকে তুমি কাছে পেয়ে মনে মনে ভাবছো তুমি সবকিছু জয় লাভ করেছো, তাই না? না, জয়ী তোমাকে আমি হতে দেব না। জমিদার সুজয় রায় চৌধুরী কখনো কোনোদিন কারো কাছে পরাজিত হয়নি, আর আজ থেকে এই মুহূর্তে পরাজিত হবে না। তাই এই মুহূর্তে নিজেই জয় লাভ করার জন্য কি করবো জানো বিজয়? যাকে তুমি মা বলে রেখেছো তার সীমন্তে সিঁদুর তুলে দিয়ে ওকে আমার গৃহলক্ষ্মী করে ঘরে নিয়ে যাবো। কিন্তু সিঁদুর কোথায় পায়? এক চিলটা সিঁদুর কে এই দেখ সিঁদুর এনেছি আমি। কোথা থেকে নিয়ে এলে তুমি? এটা ওই মায়ের মন্দির
তাই বুঝি? তাহলে দাও, আর দেরি করো না, দাও ওই সিঁদুরটা আমার হাতে তুলে দাও। ওই সিঁদুরটা আজ আমার বড় প্রয়োজন। দেখছো না শূন্য শীতেতে দাঁড়িয়ে আছে আমার ঘরের লক্ষ্মী। একদিন ওকে অবহেলা করেছিলাম, তিরস্কার করেছিলাম, লাথি মেরে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আমি চিরদিন মনে করতাম নারী হচ্ছে ভোগের সামগ্রী। কখনো ভাবিনি যে নারীরা ঘরের লক্ষ্মীও হতে পারে। তাই আজকে মিষ্টি মধুর দিনে ওই গৃহলক্ষ্মীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাই। জমিদার বাবু, শুধু রাজেশ্বরী মাতায় সেমন্ত সিঁদুর তুললে হবে না জমিদার বাবু। আমার মেয়েটা কি পানের জলে ভেসে এসেছে জমিদার বাবু? তোদের খেয়াল খুশির মতো যারা যা খুশি তাই করবি, আর আমার মেয়ে ঝুগলি কি চোখের জল ফেলাবে? বাঘা সর্দার, তার মানে তোমার একমাত্র মেয়ে সে কি চাই? সে যে বিজয়কে বড় ভালোবাসে জমিদার। বিজয় কুমার, বিজয়ও জমিদার আমি আশা করবো তুমি সত্যি কথা বলবে, কখনো পিতার সামনে মিথ্যা কথা বলবে না। বলো তো সত্যি কি জঙ্গলি সর্দারের একমাত্র মেয়ে ঝুমলিকে দিই তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো? হ্যাঁ পিতা, আমি তাকে বড় ভালোবাসি। তাহলে অঙ্গীকার করো, প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে কখনো কোনোদিন যতই ঝড় ঝঞ্ঝা আসুক কখনো জঙ্গলির মেয়ে বলে ওকে উপহাস করে দূরে সরিয়ে না দেবে না। পিতা না, আমি কোনোদিনই তাকে আমি ভুলে যাব না, তাকে দূরে সরিয়ে দেব না। তাই যদি হয় তাহলে আজ এই সুমধুর দিনে শুধু আমি একা নয়, এই শীতের সিঁদুর তুমিও পরিয়ে দেবে। নাও এই সিঁদুর ঝুমলির সীমন্তে পরিয়ে দাও, ওকে আমি পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেব। এসো রাজশ্রী, আজ আমিও তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দেব। আর এসো ঝুমলি, তোমার শূন্য স্মৃতি পূরণ করবে আমার পুত্র। বিজয়, আমার কাজ শেষ। দীর্ঘদিন ধরে মনে মনে ভেবেছিলাম আমার পিতৃপুরুষ আমাকে জমিদার স্টেট দান করে গেছে, এর উত্তরাধিকার হবে আমার একমাত্র পুত্র বিজয়। আজ সেই শুভ দিন এসেছে, সেই শুভ দিন। তাই এই জমিদার স্টেটের দায়িত্ব আমি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি প্রজাদের দেখবে আমি যা করেছি তুমি যেন তা করো না। আমি গরিবদের ঘৃণা করেছি, অবহেলা করেছি, নারীদের লাঞ্ছনা দিয়েছি, তিরস্কার দিয়েছি, তুমি যেন তা কখনো করবে না। নারীদের মা বলে রেখে সম্বোধন করবে, আর গরিবদের আপন জন বলে কাছে টেনে নেবে। এতে যে কত বড় শান্তি পাওয়া যায় আজ আমি বুঝতে পারছি। কথাটা বিজয়, গরিবের চোখে জল কোনোদিন ঝরাবে না তুমি? বেশ পিতা, আমি কথা দিলাম প্রত্যেকটা গরিবকে আমি বুকে আঁকড়িয়ে ধরে বেঁচে থাকবো, কোনোদিন কাউকে কোনোদিন আঘাত দেবো না, চোখের জল ঝরাবো না। এই তো আমার পুত্র বিজয়ের মতো কথা। দুঃখীরাম, না আজ জমিদার বলে নয়, জমিদার বলে তুমি আমার কাছে আসবে না। তুমি আজ থেকে আমার আপনজন, অতি আপনজন। বাঘা সর্দার, জঙ্গলে তোমার থাকা চলবে না। তোমার দল বল নিয়ে তুমি আজ থেকে আমার এই বাঘা এই বাড়িতে থাকবে। সকলে মিলে আমরা নিজের মতো করেই থাকবো। আর তোমাদের সকলকে এই দায়িত্ব তুলে দিয়ে আমি চিরদিনের মধ্যে চলে যাব কাশীধামে। জানো দুঃখীরাম, আজকে জয়লাভ তুমি করতে পারোনি, জয়লাভ করতে পারলি বাঘা সর্দার ঝুমলি, জয়লাভ করতে পারলি পুত্র বিজয়, আর আমিও জয়লাভ করতে পারিনি। আজ এই দিনে জয়লাভ কে করেছে জানো? আমার লক্ষ্মী রাজশ্রী। আজ থেকে গৃহের লক্ষ্মী আমার। তাই জয়ধ্বনি দিতে হলে রাজশ্রী জয়ধ্বনি দিতে হবে। সকলে মিলে চিৎকার করে বলো, জমিদার বাবুর ভুল ভাঙার জন্য এতদিন পর আজ লক্ষ্মী এলো ঘরে। শক্তিগড়ের ল্যাংচার মতো মুখ যে মিষ্টি, তোর কথা মিষ্টি বর্ধমানে